রাজধানীর বিভিন্ন খালের ওপর নির্মিত বক্স কালভার্টের কারণে বর্জ্য জমে বন্ধ পানি নিষ্কাশনের পথ, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। 12 ফিট বাই 12 ফিট একটা পাইপ আছে, এই পাইপগুলোর ভিতরে শুধুমাত্র 1 ফিটের মতন ক্লিয়ার আছে। কালভার্ট করছে, এই পানি তো থাকার কথা না। সাকশন লেভেলের কাছে পানি পর্যাপ্ত আসে না, না আসার কারণে আমাদের পাম্প পরিচালনায় যথেষ্ট ব্যাহত হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি দিয়েও পরিষ্কার করা যাচ্ছে না, দাবি ওয়াসার। রক্ষণাবেক্ষণের অভাবকেই দুষলেন নগরবিদরা। ভিতরে মানুষ ঢুকতে পারে না, মানুষ ঢুকলে মানুষ মরে যাবে। রিমোট দিয়েও পর্যন্ত করে দেখেছি মাত্র 2/3 বা হাফ পর্যন্ত করা যায়, তার নিচে যাওয়াই যায় না। এক্সিস্টিং গুলিকেই মেনটেন করতে না পারি, তাহলে বক্স কালভার্ট উন্মুক্ত থাকলেই আমরা যেগুলি মেনটেন করতাম তারও কোনো নিশ্চয়তা নাই। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের হাসপাতালগুলোর আউটডোর চলে মেডিকেল অফিসার দিয়ে, রোগী দেখেন না কোনো সিনিয়র চিকিৎসক, ডিএম এর উদ্বেগ। বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলের ভুয়াপুরে কলেজ ছাত্র রাজন হত্যা মামলায় 12 জনের ফাঁসির আদেশ, 4 আসামি পলাতক। ভিডিও বার্তাকে কেন্দ্র করে ফের আলোচনায় নায়ক সালমান শাহর 21 বছর আগের মৃত্যু রহস্য আলামত হিসেবে নিয়েছে পিবিআই, নজরদারিতে আসামিরা। এবং 5 বছরে হত্যা, ধর্ষণ সহ 364টি সহিংস ঘটনার শিকার আদিবাসী নারী ও শিশুরা, উচ্ছেদের প্রথম পর্যায়ে চালানো হয় নির্যাতন, অভিমত বিশেষজ্ঞদের। রাজধানীর বিভিন্ন খালের ওপর নির্মাণ করা বক্স কালভার্টগুলোর কারণে পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় জলজট সমস্যা নিরসন করা যাচ্ছে না বলে দাবি ঢাকা ওয়াসার। কালভার্টগুলো উন্মুক্ত করে দেওয়ার কথা উঠলেও বাস্তবে তা অসম্ভব বলে মনে করেন স্থানীয়রা। তাদের দাবি, যে কোনো উপায়ে ময়লা পরিষ্কার এবং নতুন করে বর্জ্য ফেলা বন্ধ করা না গেলে স্থায়ী জলাবদ্ধতার শিকার হবে ঢাকার অনেক এলাকা। বিস্তারিত মিজানুর রহমান কবিরের রিপোর্টে। ঢাকা দক্ষিণের ধলাই খালের উন্মুক্ত অংশ মাত্র কয়েকশো গজ, কমপক্ষে 10 কিলোমিটার খালের বেশিরভাগ অংশই এখন সড়ক। রাস্তার নিচের বক্স কালভার্টের ভেতর দিয়ে পানি নিষ্কাশনের পথ রয়েছে বুড়িগঙ্গা নদীর দিকে, কিন্তু এই খাল ও কালভার্টের ভেতরের পুরো অংশই বর্জ্যে পরিপূর্ণ হওয়ায় দ্রুত পানি নিষ্কাশন হয় না। সাকশন লেভেলের কাছে পানি পর্যাপ্ত আসে না, না আসার কারণে আমাদের পাম্প পরিচালনায় যথেষ্ট ব্যাহত হচ্ছে। কালভার্ট করছে, এই পানি তো থাকার কথা না। ধুলাই খাল এত পানি হয়েছে যে 8 থেকে উপরে পানি। 12 ফিট বাই 12 ফিট একটা পাইপ আছে, এই পাইপগুলোর ভিতরে শুধুমাত্র 1 ফিটের মতন ক্লিয়ার আছে। দক্ষিণে সেগুন বাগিচা, ফকিরের পুল, মতিঝিল, কাঁঠাল বাগান, হাতির পুল, নাজিমুদ্দিন রোড, উত্তরে মিরপুর, বাউনিয়া বাঁধ সহ অনেক এলাকাতেই সড়ক ও আবাসনের মোড়কে ঢাকা পড়ে আছে এমন অনেক খাল। স্থানীয়রা মনে করেন কিছু জায়গার অবকাঠামো সরানো এবং বিকল্প সড়ক তৈরি করাও বেশ কঠিন কাজ। এটা খাল ছিল, এটা জাতীয় পার্টির আমলে এটা ভরাট করে রাস্তা করা হয়েছে, রোড হয়েছে, প্রায় 30 বছর হয়ে গেছে। এখন চাইলেও খাল করতে পারবে না, কারণ এটা হলো প্রাকৃতিক খাল ছিল। পিটগুলো আছে, পিটগুলো উঠে যদি একদম নাইন্দা থেকে নিয়ে সুত্তাপুর থানা পর্যন্ত পরিষ্কার করে এখনো পানি ক্লিয়ার হয়ে যাবে, কারণ আউটলেটটা যেটা আছে ওইটা খালি আছে। ঢাকা ওয়াসা জানায় উচ্চ প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করেও খালের বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয়নি। ভোগান্তির কারণে নতুন করে বক্স কালভার্ট নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে তাদের। ভিতরে মানুষ ঢুকতে পারে না, মানুষ ঢুকলে মানুষ মরে যাবে। রিমোট দিয়েও পর্যন্ত করে দেখেছি মাত্র 2/3 বা হাফ পর্যন্ত করা যায়, তার নিচে যাওয়াই যায় না, কারণ সলিড সমস্ত স্লাজ বসে আছে। ওপেন খাল যেই পরিমাণ পানি নিষ্কাশন করতে পারে, কোনোদিনও বক্স কালভার্ট সেটা পারেনি, পারবেও না। ঢাকা শহরে বক্স কালভার্ট করা হারাম। পানি প্রবাহ বজায় রাখতে ড্রেন ও খালে বর্জ্য ফেলা বন্ধ করা, খাল উদ্ধার, ভরাট বন্ধ এবং খননে গুরুত্ব দেওয়ার আশ্বাস ঢাকা ওয়াসার। জলাধার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে রাজুক, সিটি কর্পোরেশন সহ অন্য সংস্থাগুলোর সমন্বয় দরকার বলে মনে করে প্রতিষ্ঠানটি। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা।
এদিকে শুধুমাত্র বক্স কালভার্টের কারণেই রাজধানীতে জলাবদ্ধতা হচ্ছে বলে মনে করেন না স্থপতি মুবাশ্বির হোসেন। দুপুরের সময় সংবাদকে তিনি বলেন, বিদ্যমান খালগুলোর রক্ষণাবেক্ষণের অভাবেই ঢাকা শহরের জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ঢাকা শহরের জলাবদ্ধতার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে এই বক্স কালভার্ট। এখন আসা যাক যে শুধুই কি বক্স কালভার্টের জন্য ঢাকা জলাবদ্ধতা হচ্ছে? না, ঢাকা শহরে এই বক্স কালভার্টের বাইরে অনেকগুলি খাল ছিল এবং অনেকগুলি খাল এখনো আছে, সেগুলিকে আমরা প্রপারলি মেনটেন করছি। আমি যদি এক্সিস্টিং গুলিকেই মেনটেন করতে না পারি, তাহলে বক্স কালভার্ট উন্মুক্ত থাকলেই আমরা যেগুলি মেনটেন করতাম তারও কোনো নিশ্চয়তা নাই। আমরা পরিবেশবাদী হিসেবে কোনো অবস্থায় বক্স কালভার্টকে মেনে নিতে পারি না। এটা আমরা স্বীকারও করি না যে এই জিনিসটা ঢাকা শহরের উন্নয়নে কোনো কাজে লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সংকটময় মুহূর্তে বঙ্গমাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাঙালি জাতিকে একটা আত্মপরিচয়ের সুযোগ দেওয়া, এই চিন্তা চেতনা থেকেই কিন্তু জাতির পিতা সংগ্রাম করেছেন। আর এই সংগ্রামের পাশে সব সময় থেকেছেন আমার মা। বারবার কিন্তু কারাগারে গেছেন, আর তখন দেখেছি আমার মাকে সবসময় তিনি একদিকে সংগঠন, একদিকে সংসার, তার উপর আত্মীয় স্বজন, কেউ অসুস্থ, কার চিকিৎসা, পার্টির নেতাকর্মী বা নেতাদের বাড়িতে, কার বাড়িতে বাজার করতে পারছে না তাকে টাকা পৌঁছে দেওয়া, তাদের দেখাশোনা করা, এই সব আমার মা এই দায়িত্বগুলি সবসময় পালন করতেন। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি জানতেন যে আব্বা কি চান এবং তার যে সংগ্রাম, এটা পৃথিবীর আর কেউ না জানলেও আমার মাঝে মাঝে যেটা মনে হয় যে আমার মা জানতেন। আসলে আমার আব্বা মায়ের মতো একজন সাথী পেয়েছিলেন বলেই কিন্তু তিনি তার সংগ্রাম করে সফলতা অর্জন করতে পেরেছিলেন এবং জীবনের সব আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে, সব ভোগ বিলাস বিসর্জন দিয়ে আমার বাবার পাশে থেকে থেকে এদেশের মানুষের স্বাধীনতা দিয়ে গেছেন আমার মা। আমার মা কিন্তু কোনো দিন ওই পশ্চিম পাকিস্তানে যান নাই, কোনোদিন যেতেও চান নাই। এদেশের স্বাধীনতার জন্য সবসময় তিনি ছিলেন দৃঢ়চেতা। ভিসা জটিলতায় যাত্রী স্বল্পতার কারণে আজও একটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এ নিয়ে এখন পর্যন্ত 20টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া গত 4 আগস্টের বাতিল করা 2টি ফ্লাইট আজ যাবার কথা থাকলেও যাত্রী স্বল্পতায় যেতে পারেনি। এ অবস্থায় যেসব এজেন্সির গাফিলতির কারণে ভিসা জটিলতার সৃষ্টি হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ধর্মমন্ত্রী। হজযাত্রার 16তম দিনে মঙ্গলবার সকালে 2টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেলেও ভিসা জটিলতায় যাত্রী না থাকায় সন্ধ্যার একটি ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা। যাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণেই বারবার বিড়ম্বনায় পড়ছেন তারা। এই হয়রানি ভোগাভোগটা হচ্ছে এবং বাইরে আমরা হোস্টেলে থাকতেছি, আমাদের বাড়তি যেটা খরচ হচ্ছে এই খরচটা আমাদের কে দেবে? কর্তৃপক্ষের অবহেলাতেই আমাদের এই ভোগটা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে যান ধর্মমন্ত্রী। এ সময় এজেন্সি মালিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যে সকল এজেন্সি ভিসার জন্য আবেদন করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফ্লাইটগুলি বাতিল হওয়ার কারণ এজেন্টরা এটা সময় মতো তারা রিপোর্ট করে নাই বা আনে নাই। তবে আমি এখন সবাইকে ডাইকা স্ট্রংলি বলে দিতেছি যে টাইমলি রিপোর্ট না করলে পরে তাদের লাইসেন্স নিয়ে অসুবিধা হবে। এদিকে চলমান সমস্যাটি অন্যান্য বছরের তুলনায় অনেক কম উল্লেখ করে দায় এড়ানোর চেষ্টা হাবের। সংকটটি যেভাবে প্রদর্শিত হচ্ছে বা আমরা যেভাবে বুঝতে পারছি অনেকেই, বিষয়টি অতটা সংকটাপূর্ণ নয়। আপনার কাছে এই সংকট মনে হচ্ছে না? অবশ্যই ফ্লাইট মিস গেল, 48 এজেন্সি এখনো জমা দেয়নি, মন্ত্রী মহোদয় বলছেন এটা তারা অনিয়ম করেছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না এটা সরাসরি তো আপনাদেরকে অভিযুক্ত করছে। যদি কোনো এজেন্ট তারপরেও কোন রকমের গাফিলতি করে তাকে হাবও ছাড় দিবে না, নিশ্চয়ই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ছাড় দিবে না। চলতি মাসের 10 তারিখ ভিসা আবেদনের শেষ সময়। এখন পর্যন্ত ভিসা পেয়েছেন প্রায় ৭৯,০০০ যাত্রী। এবছর হজে যাওয়ার কথা রয়েছে 1,27,198 জন হজযাত্রীর।
জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। মামলার অন্যতম আসামি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীর ভিডিও বার্তাকে কেন্দ্র করে হঠাৎ আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক সালমান শাহর 21 বছরের মৃত্যু রহস্য। ভিডিও বার্তায় ওই নারী দাবি করেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছিল। ভিডিওটির মাধ্যমে নতুন মাত্রা পেতে পারে এ মামলা, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে সালমানের সহকর্মীদেরও দাবি সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর 21 বছর পেরিয়ে গেছে। এরই মধ্যে এ নিয়ে জলও ঘোলা হয়েছে অনেক। তাকে হত্যা করা হয়েছে নাকি এটি স্রেফ আত্মহত্যা, বিতর্ক ছিল, এখনো আছে। তবে সময়ের ব্যবধানে তা ভুলতেও বসেছেন ভক্তরা। কিন্তু হঠাৎ করে একটি ভিডিও বার্তায় আবারও আলোচনায় সালমানের মৃত্যু রহস্য। সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। ভিডিও বার্তার রাবেয়া সুলতানা রুবি নিজেও সালমান হত্যা মামলার 8 নম্বর আসামি। স্ত্রী সামিরা হকের ঘনিষ্ঠ সহযোগী এবং সালমানের বিউটিশিয়ান। সালমান মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন। 1996 সালের 6 সেপ্টেম্বর স্কাটনের নিজ বাসায় মারা যান বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা। মৃত্যুর পর সালমানের বাবা একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে 11 জনকে আসামি করে মামলা দায়ের করেন মা নীলা চৌধুরী। আসামিরা হলেন তার স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, ধনাঢ্য ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, মোস্তাক ওয়াইদ, রিজভি আহমেদ ফরহাদ, খল অভিনেতা আশরাফুল হক ডন, নজরুল শেখ, ডেভিড, রাবেয়া সুলতানা রুবি ও সালমানের বাসার গৃহকর্মী আবুল হোসেন খান। 21 বছর পর বিউটিশিয়ান রুবির ভিডিও বার্তার মাধ্যমে সালমানের মৃত্যু রহস্য উদ্ঘাটন হবে, এমনটাই আশা তার ঘনিষ্ঠ সহকর্মীদের। যদি আসলেই সত্যি হয়ে থাকে, যেটা বিচার হওয়া দরকার সেটাই ন্যায্য বিচার হওয়া চাই। যে বিষয়টা উঠে আসছে আমাদের যোগাযোগ মাধ্যমে, সেটাকে আমি মনে করি যে বিন্দু মাত্র হলেও যদি কোনো সুযোগ থাকে তাহলে সঠিক বিচার হওয়া উচিত। এদিকে ভিডিও বার্তাটিকে ঘিরে মামলার তদন্ত কাজ এগিয়ে নেওয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। তদন্তকারী সংস্থা যারা আছেন, নতুন একটা সংস্থা, আমরা আশা করি তারা নিশ্চয়ই আইনগতভাবে যেভাবে প্রয়োজন হয় সেভাবে যাবেন। আর এই যে মহিলা যে স্টেটমেন্টটা দিল, এটা এখন যাচাই বাছাই হবে। যে তথ্যটা উনি দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমাদের এই মামলাকে আমরা এগিয়ে নিব। মৃত্যুর পর সালমান শাহর স্ত্রী সামিরা হক মামলার অন্যতম আসামি মোস্তাক ওয়াইদ নামের এক ধনাঢ্য ব্যবসায়ীকে বিয়ে করেন। স্বামীর সঙ্গে বর্তমানে তিনি বসবাস করছেন থাইল্যান্ডে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বিরল রোগে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার শনিবার, হাতটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা চ্যালেঞ্জিং, জানিয়েছেন চিকিৎসকরা। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে মন্ত্রিসভার বক্তব্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে হাইকোর্টের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মন্ত্রিসভার বক্তব্যেই প্রমাণ হয় এ সরকার বিচার বিভাগের স্বাধীনতা চায় না। এই যুগান্তকারী রায়ের বিরুদ্ধে যারা কথা বলে না বা যারা একে বিতর্কিত করতে চান, তারা বাংলাদেশকে ভালোবাসেন না এবং তারা বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ থাকুক এটা তারা চান না। কেউ গতকাল মন্ত্রিসভায় কয়েকটা কমেন্ট করা হয়েছে এই রায় সম্পর্কে, এটা সত্যি অত্যন্ত উদ্বেগজনক। যেখানে আমাদের সকলের আশা ভরসার শেষ স্থল বিচার বিভাগ, আপিল বিভাগ, সেখান থেকে যখন একটা রায় আসে এবং কিছু অবজারভেশন আসে, তখন সমগ্র জাতি কিন্তু সেটাকে মেনে নেয়, শুধু নয় তারা সেটাকে মানতে চেষ্টা করে। নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে কোনো বিরোধ নেই, একথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর বিচার বিভাগকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহারের যে স্বপ্ন বিএনপি দেখছে তা ভুল। সকালে সরকারি কবি নজরুল ইসলাম কলেজ শাখার ছাত্রলীগ আয়োজিত শোক দিবসে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ১/১১ কুশীলবরা এখনো বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয়। ডিলেটারি ট্যাকটিক্স করে মামলাকে বিলম্বিত করার অনেক চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখিয়েছেন, সব রকম চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছেন, তখন সর্বশেষ মামলার প্রসিডিং
আর যাতে এগুতে না পারেন তার জন্য তিনি আজকে বিদেশে পালিয়েছেন। আজকে বিদেশে বসে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের আগামী নির্বাচনকে কিভাবে বিতর্কিত করা যায়, নির্বাচন কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। আজকের বিচারপীঠের একটি রায়ের পরেই তাদের সেই আনন্দে আটখানা, তাদের সেই উৎফুল্লতা আপনারা লক্ষ্য করছেন। সরকারের সাথে বিচার বিভাগের সাথে কোনো তাগবাদ চলছে না। তারা এটাকে ইস্যু করে, এটাকে পুঁজি করে তারা আজকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে ব্যবহার করার চেষ্টা করছেন। কোন অবস্থাতেই সফলতা পাবে না। 11 কুশীলবরা আজকে সক্রিয়। তারা আজকে নির্বাচন যাতে না হয়, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য তারা জানে নির্বাচনে তাদের আশা পূরণ হবে না, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। দেশের হাসপাতালগুলোর আউটডোর চলে মেডিকেল অফিসার ও আবাসিক মেডিকেল অফিসার দিয়ে। রোগী দেখেন না সিনিয়র কোনো চিকিৎসক বা অধ্যাপক। খোদ বিএমএ বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বলছে, অধ্যাপকদের সেবা পাওয়া রোগীদের অধিকার। হাসপাতালগুলোর বহির্বিভাগের সেবা নিয়ে আব্দুল আহাদের 2 পর্ব রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। ডাক্তারপাড়া হিসেবে খ্যাত সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটে অধ্যাপকদের চেম্বারে রোগীদের ভিড়। বহু কষ্টে একটি টিকিট সংগ্রহ করে এখানে এসেছেন ডাক্তার দেখাতে। রোগীরা জানান, হাসপাতালে গেলে তাদের পছন্দের এই সিনিয়র ডাক্তারদের দেখানো যায় না, তাই বাড়তি খরচ করে শরণাপন্ন হয়েছেন চেম্বারে। সরকারি গেলে তো তারা মিলে না, বড় ডাক্তাররা মিলে না। চেম্বারে আসলে পরিপূর্ণ 500 টাকা লাগে ভিজিট। হাসপাতালে আসলে ভালো ডাক্তার পাওয়া যায় না। ওসমানী মেডিকেল কলেজে 8টি বিভাগে বহির্বিভাগ চালু রয়েছে। এখানে চিকিৎসা দেন মেডিকেল অফিসার ও আবাসিক চিকিৎসকরা। আবাসিক চিকিৎসকরা প্রয়োজন মনে করলে রোগীদের ভর্তি দেন হাসপাতালে, আর ইনডোরে ভর্তি হয়েই রোগীরা দেখা পান অধ্যাপকদের। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করেন, ইনডোর আউটডোর সবখানে অধ্যাপকদের সেবা পাওয়া রোগীদের অধিকার। তাদের উচিত প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3 দিন বহির্বিভাগে সেবা দেয়া। ম্যানেজমেন্টকে আমরা আবারও অনুরোধ করব যে আউটডোরে যে সকল রোগীরা আসবে একটা রুটিন করেন, যে রুটিনের মাধ্যমে অন্ততপক্ষে প্রতিদিন বহির্বিভাগে প্রফেসররা যেন ডিউটিতে থাকেন। যেহেতু এটা আগে প্র্যাকটিস নাই এখানে, সেটা আমি ডিজিটালের সাথে অথবা মিনিস্ট্রির সাথে কথা বলি। আমি এটা হয়তো চেষ্টা করতে পারি, এটা আমাকে দেখতে হবে। আমি এখনই বলতে পারবো না যে কালকে চালু করতে পারবো। তবে অধ্যাপকদের দাবি, ইনডোর ও ক্লাসের পাশাপাশি বিভিন্ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হয় তাদের। তারপরও বোর্ডে একদিন বসার চেষ্টা করেন তারা। এনারা অনেক কাজের সাথে যুক্ত, শুধুমাত্র চিকিৎসা সেবা ব্যতিরিক্ত তাদের হাসপাতালে এমবিবিএস যে ডাক্তাররা যারা পড়তে আসেন ওদের পড়াইতে হয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এখানেও কিছু বিশেষজ্ঞ ডাক্তারদের জড়িত থাকতে হয়। এই জিনিসগুলো আসলে হিডেন থাকে, এগুলো আসলে আমাদের প্রকাশ পায় না, আমরা দেখাইতেও পারি না, আমরা বলতেও পারি না, কিন্তু আমাদের করতে হয়। প্রাইভেট চেম্বারের অর্ধেক ফি নিয়ে সিলেটের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে অধ্যাপকরা 3 দিন করে বহির্বিভাগে রোগী দেখেন। এতে কিছুটা হলেও সুফল পাচ্ছেন গরিব রোগীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে আগস্ট মাসকে কলঙ্কিত করেছে বিএনপি। এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি নিজেরাই কর্মসূচি পণ্ড করে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে। এই মর্মান্তিক দিবসটি সপরিবারে বঙ্গবন্ধু হত্যা যেদিন হয়েছিল, সে 15ই আগস্ট তারা ভুয়া জন্মদিবস পালন করে কেক কেটে, এর প্রতি আমাদের ঘৃণা আছে। কিন্তু তাই বলে আমরা তাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছি না, একথা সঠিক নয়। আপনি দেখুন, মির্জা ফখরুলের সামনেই তারা নিজেরা নিজেদের প্রোগ্রাম পণ্ড করে, তারা নিজেরাই নিজেদের প্রোগ্রাম পণ্ড করছে। এখানে আওয়ামী লীগ বা সরকারের কোনো বিষয় এখানে নেই। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় একথা বলেন তারা। এ সময় নির্বাচন কমিশনকে বিতর্কিত না করে বিএনপিকে জনগণের উপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। ওনারা দেশ জনগণকে বিভ্রান্ত করতে চান। আমি দেখলাম নির্বাচন কমিশনকে নিয়ে মন্তব্য করেছেন। তারা বলেছেন নির্বাচন কমিশন কয়েকদিন আগে সুশীল সমাজের
প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য তারা বিভিন্ন পথ পরিকল্পনা তারা করতে পারেন। এই ইয়াসিন মার্কা নির্বাচন কমিশন যাদের হাতে তৈরি, তারা এখন এইসব নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানান ধরনের বিভ্রান্তমূলক কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরে অথবা 19 জানুয়ারিতে নির্বাচন হবে। এটা ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। খালেদা জি, আপনি ভয় পান কেন? জনগণের বিশ্বাস করে ভোটে আসেন। নির্বাচন হবে, জনগণের ভোটে হবে। জনগণ যাকে ইচ্ছা ভোট দেবে। আমার দিলে আমরা থাকবো, না দিলে চলে যাবো বিরোধী দলে। অসুবিধা কি আছে বলেন? সন্ধ্যার সময় আরো থাকছে। পাকিস্তানের ক্ষমতাসীন দলের শীর্ষ পদ থেকে নওয়াজ শরীফকে সরিয়ে দিতে দেশটির নির্বাচন কমিশনের নোটিশ। টাঙ্গাইলে কলেজ ছাত্র রাজন হত্যা মামলায় 12 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন। পিপি জানায়, জমি নিয়ে বিরোধের জেরে 2014 সালের 13 এপ্রিল ধনবাড়ী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। ওই দিনই 19 জনকে আসামি করে রাজনের বাবা ভুয়াপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে 12 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ 12 আসামির মধ্যে 8 জনের উপস্থিতিতে ফাঁসির আদেশ দেন আদালত। পলাতক 4 আসামিকে ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশ। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজনের স্বজনরা। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার আগামী শনিবার, জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। সকালে ঢাকা মেডিকেলে মুক্তামণির জন্য গঠিত মেডিকেল বোর্ডের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় চিকিৎসকরা আরও জানান, বায়োপসি রিপোর্টে মুক্তামণির রক্তনালীতে টিউমার পাওয়া গেছে। সাতক্ষীরা সদরের বাসদা গ্রামের দক্ষিণ কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেন ও আসমা খাতুন দম্পতির মেয়ে মুক্তামণি প্রায় 10 বছর আগে বিরল রোগে আক্রান্ত হয়। এতে মুক্তার ডান হাত ফুলে যায়, এরপর পচন ধরে। হাতের পাশাপাশি বুকের একাংশেও ছড়িয়ে পড়ে এই রোগ। সম্প্রতি তাকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই 13 সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছেন। আগামী শনিবার আমরা সকাল 8টায় মুক্তামণির অপারেশন করব। আমি আগেও বলছি, এখনো বলছি, এই অপারেশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর সমস্ত সতর্কতা অবলম্বন করেই আমরা অপারেশনে যাব এবং সেগুলো কিন্তু আমরা তার বাবা মাকে আমরা সবাই মিলে সবকিছু এক্সপ্লেন করেছি যে এমনকি রোগীর টেবিলেও, অপারেশন টেবিলও খারাপ হয়ে যেতে পারে। মেবি দেখ ফাংশনের এই হাতটা হয়তো আগের মতো আর হবে না, কারণ দীর্ঘ 10 বছর হাত ইউজ হচ্ছে না। নিয়ম হলো যে আপনি আমার নর্মাল হাতে যদি আমরা ইউজ না করে দেখবেন যে 6 সপ্তাহ পরে আপনারা ইউজ করতে পারছেন। যদি দেখা যায় যে এটা করতে গিয়ে সিচুয়েশন এরকম দাঁড়ায় যে আপনার ইভেন জীবন রক্ষার জন্য হাতটাও কেটে ফেলতে হয়, তাহলে আমাদের সেটাও মাথায় আছে। নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। এক দশক ধরে রাষ্ট্র 30 লাখ আদিবাসীর হিসেব দিয়ে আসছে। সেই হিসেবে আদিবাসী জনসংখ্যার অর্ধেক প্রায় 15 লাখ নারী। আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, গত 5 বছরে ধর্ষণ সহ নানা সহিংসতার শিকার প্রান্তিক এ নারী ও শিশুদের উপর সংঘটিত অপরাধের সংখ্যা 364টি। আর এসব ঘটনার 85% ঘটছে অ-আদিবাসী জনগোষ্ঠীর দ্বারা। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র বা প্রশাসনের উদাসীনতায় ভূমি থেকে উচ্ছেদের প্রথম পদক্ষেপ হিসেবে আদিবাসী নারীদের উপর সহিংসতা চালানো হয়। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। প্রকৃতির সাথে নিবিড় আর সংগ্রামী জীবন। যুগ যুগ ধরে তাদের ঘরকন্যায় ছিল প্রশান্তি, কিন্তু নিশ্চিত এই জীবন আর নেই আদিবাসী নারী ও শিশুর। রাস্তাঘাট চলাফেরা আমাদের সমস্যা, যে সেগুলো যদি সরকারে আমাদের নিরাপদ দিয়ে দিত। আদিবাসী নারীরা বাইরে নিরাপত্তা পেলে আরো সংসারে উন্নতি করতে পারবো। গ্রামে স্কুলগুলো অনেক দূরে, যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটে যেতে হয়। তখন হয়তো কোনো চেতেলার বাঙালি দ্বারা আমি ধর্ষণের শিকার হতে পারি। ভাষাগত কারণ, প্রশাসনের অসহযোগিতা, ডাক্তার হচ্ছে পারিপার্শ্বিক রাজনীতির চাপের কারণে সে ওটাকে যে হ্যাঁ মেয়েটা ধর্ষিত হয়েছে এটা সে দিতে চায় না। আদিবাসী সংগঠনের তথ্য বলছে, 2013 থেকে 17 সালের জুন পর্যন্ত 364 জন আদিবাসী নারী ও শিশু ধর্ষণ সহ নানা সহিংসতার শিকার হয়েছেন।
প্রতি বছরই কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ বা গণধর্ষণের পর হত্যার মতো ঘটনা ঘটেছে। 13 সালে 4, 14-তে 7, 15-তে 3, 16-তে 6 এবং 17 সালে এখন পর্যন্ত 3 জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গবেষণা বলছে এসব ঘটনার 85% ঘটেছে অ-আদিবাসী জনগোষ্ঠীর দ্বারা, আর নিজস্ব জনগোষ্ঠীর মানুষের দ্বারা 13% নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। উদ্বেগজনক ব্যাপার হচ্ছে বাকি 2% ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে। ভূমি দখলের জন্য নারীদের উপর নির্যাতন করা হয়, যাতে করে সেই পরিবার সম্ভ্রম রক্ষার্থে, নারীর সম্ভ্রম রক্ষার্থে, নিজের মেয়ের সম্ভ্রম রক্ষার্থে যেন অন্য দেশে পালিয়ে যায়। আইনি সুবিধার অভাব ও বিচারহীনতার সংস্কৃতি আদিবাসী নারীকে আরো হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে মনে করেন আইনজীবীরা। আদালতের কাছে প্রতিকার চাওয়ার ব্যবস্থা, সেটা আবার আদিবাসী নারীদের জন্য কিছুটা হলেও ভিন্ন, কারণ তাদের নিজস্ব প্রথাগত ব্যবস্থা আছে, সমতলে আবার সেটা স্বীকৃত না। সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য তারা আরো বেশি সমস্যার মধ্যে পড়ছেন। এ ধরনের সহিংসতা উপেক্ষা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনও সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর খালগুলোর উপর নির্মিত বক্স কালভার্টের কারণে বর্জ্য জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, দাবি ওয়াসার। ভিন্নমত নগর বিশেষজ্ঞদের। দেশের হাসপাতালগুলোর আউটডোর চলে মেডিকেল অফিসার দিয়ে, রোগী দেখেন না কোনো সিনিয়র চিকিৎসক, বিএমএর উদ্বেগ। বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সঠিক পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ভিসা জটিলতায় আজও একটি হজ ফ্লাইট বাতিল, এজেন্সির গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। এবং ভিডিও বার্তাকে কেন্দ্র করে ফের আলোচনায় নায়ক সালমান শাহর 21 বছর আগের মৃত্যু রহস্য। আলামত হিসেবে নিয়েছে পিবিআই, নজরদারিতে আসামিরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।